আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? সবাইকে ঈদের শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা। আশা করছি আপনারা আপনাদের পরিবার এবং সবাইকে নিয়ে ভালো কাটিয়েছেন। এখন আজকে মঙ্গলবার, মঙ্গল বুধবার থেকে অনেক অফিস খুলবে। আপনারা যথেষ্ট লম্বা ছুটি পেয়েছেন। আজকে মঙ্গলবার থেকে অফিস খোলা কথা, বাংলাদেশের সব অফিস আমার জানা মতে। তো 10 দিন অফিস ছুটির পরে যারা পরিবারের কারণে, এই কারণে, ওই কারণে পরবর্তী শুক্র শনি আবার ছুটি আছে, ওটাকে স্বাস্থ্যজনিত কারণ দেখায়, বাচ্চা অসুস্থ দেখায়, মা বাবা অসুস্থ দেখায়, ছুটি কাটায় একবার, ঘষে মাঝে রবিবার অফিসে আসবেন, একদম কসম খোদার। আপনারা যে চাকরি করেন এটা হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন চাকরি, আপনাদের জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না। নাম্বার 3 হচ্ছে, আপনারা যে চাকরি করেন নিজের দিকে তাকায় দেখবেন আপনি হয় ঘন্টায় ঘন্টায় চাকরি যায়, আর যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনি চোরের পরে চোর, আপনার 4 পুরুষ ধরে চোর, কারণ আপনি তো চুরি করে তাদের খাওয়ান, আর তারা জেনে শুনে এটা হজম করে যে আমার বাবা চুরি করে এনে আমাকে খাওয়াচ্ছে, আমার জামাই চুরি করে এনে আমাকে খাওয়াচ্ছে, রাজরানীর মতো রাখছে, আমার সন্তান বেতন পায় 45,000 টাকা, কিন্তু রাতারাতি বাড়ি গাড়ি সব হয়ে যাচ্ছে। কি যেন কি সন্তান জন্ম দিছি, বেসিক্যালি বাপ মা জানে যে আমি চোর জন্ম দিছি। তো রাষ্ট্রের বেতন নেন, বিভিন্ন অফিসের বেতন নেন, মালিকের বেতন নেন, দায়িত্ববোধ যদি আপনার না থাকে তাহলে এই ঈদের শুভেচ্ছার পরিবর্তে আপনাদের ওই জাতীয় মানুষদের আমি বলে দিলাম আপনারা নেমোখারাম চোরের বাচ্চা, এবং জীবনে কিছু করতে পারবেন না। আর এইটা হচ্ছে আপনাদের প্রতি ঈদের শুভেচ্ছা আমার। জীবনে কিছু করতে গেলে সবার আগে হাতে দামি ঘড়ি ব্যবহার করতে হয়, সময় সচেতনতা, দ্বিতীয় হচ্ছে দায়িত্ব জ্ঞান, আর তৃতীয় হচ্ছে আপনাকে যেন কিছু বলা না লাগে, আপনি আপনার প্রয়োজনেই আপনার বিবেক থেকেই মানুষের জন্য কাজ করবেন, প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, রাষ্ট্রের জন্য কাজ করবেন। তো আল্লাহর ইচ্ছায় আপনাদের মতো দেশকে ভালোবাসি, সোনার বাংলার সোনার ছেলে, তারপরে জিয়াউর রহমানের সোনার ছেলে, মুজিবুর রহমানের সোনার ছেলে, তারপরে আপনার এরশাদ সাহেবের সোনার ছেলে। সোনার ছেলেতে দেশ সোনাময় হয়ে গেছে, কিছু হবে না আপনাদের দিয়ে। আর কিছু যেহেতু হবে না, প্লাস যেটুকুন হতো সেটুকুন আপনাদের মতো দায়িত্ব জ্ঞানহীন চোর বাটপার অফিসারদের কারণে সে ভালো জিনিসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সমাজে, কর্পোরেট জগতে, অফিস আদালতের জগতে অসংখ্য অপরাধ তৈরি হচ্ছে, আর যার কারণে আজকে সাধারণ মানুষ খারাপ আছে। ব্যবসা একটা দেবে, 6 মাসের মধ্যে ব্যবসা ক্লোজ, আর উল্টে গেছে 10 লাখ টাকার দেনা, বাপের জমি বেচা শেষ, কবরও বেচা শেষ। কথা বুঝতে পারছেন? ঈদ করবেন ঈদের মতো সেরকম আনন্দ ফুর্তি করে, সারা দুনিয়ায় কমিশন টমিশন খেয়ে চুরি চামারি করে টোরে দেশে বাসায় দিয়ে বউ বাচ্চা নিয়ে জাফলংয়ে ঘুরতে যাবেন, কক্সবাজার ঘুরতে যাবেন, তারপরে বিভিন্ন সোনার চর না কি কি সোনার গ্রাম, সব জায়গায় ঘুরে টুরে কলিজা মনটা এমন ভাবে ভরাবেন, আর এরপর আপনার বউ বাচ্চারা যখন নাইচে নাইচে টিকটকে আসবে, ফেসবুকে আসবে, তখন আমরা সাধারণ মানুষ দেখে বুঝবো এবারটার কামাই 45,000, ওর বউ যে শাড়ি পরছে ওটার দামই তো আছে 1 লাখ টাকা, আর গহনা তো কিনে দিছে দেখলাম ঈদের সময় 3 দিনে 3টা। তা জামাই তো রাষ্ট্রের মনে করেন যে সেরকম মাদারচোদ, হারামি, আর নিজে যেমন দেশটারা ধ্বংস করতেছে তেমন বউ বাচ্চাগুলো ধ্বংস করে যাচ্ছে, ওগুলো এরকম চোর হবে। এগুলো করেন না ভাই, আমার কাছ থেকে এরকম শুভেচ্ছা নিয়েন না, আমি খুব খারাপ মানুষ, যা বলি খুব স্ট্রেট বলি, নিজের বাপ মা ভাই বোন কাউরে দেখার টাইম নাই, আমি কাউরে দেখি না,
ধর্ম বলেন, রাষ্ট্র বলেন, বাপ মা বলেন, আমি কাউরে দেখি না। আমার বিবেক যেটা দেখবে, আমার চোখ যেটা দেখবে প্রমাণিতভাবে, আমার বিবেক যেটা বলবে, আমার কান যেটা শুনবে, সব কিছু হওয়ার পরে আমার বিবেক, সামান্য শিক্ষা, এইটা যেটা বলবে যে দিস ইজ রাইট, দেন আই হ্যাভ টু টক রাইট। তখন আমাকে ওই পয়েন্টে কথা বলি আমি, না জেনে না বুঝে কথা বলি না। ঠিক আছে? তো তাহলে আমার অসংখ্য ভক্তের মধ্যে আল্লাহর ইচ্ছায় যারা এরকম খুব আনন্দ ফুর্তি করা, লাক্সারিয়াস লাইফ লিড করা, আবার ওপাশে কেসে নীতির কথা বলা অথবা ধর্ম বেঁচে খাওয়া হারামি আছেন, তাদের বলে দিচ্ছি ঈদে আপনাদের প্রতি শুভেচ্ছা, যে আপনারা যেন খুব দ্রুত আল্লাহর ইচ্ছায় রোড অ্যাক্সিডেন্ট করে মরে যান, অথবা আপনার বাচ্চা কাচ্চা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরে যায়, অথবা আপনার বাপ মা হুটহাট করে মরে যায়। মানে পাপের শাস্তি তো হবে, একভাবে তো হবেই, আল্লাহ দিবে। আমি বলতেছি বলে যে শকুনের দোয়ায় গরু মরে, এমন কোনো কথা আছে? বাট আল্লাহ বলে একজন আছে। বাংলাদেশে আইনের বিচারের বিভিন্ন লোকজন কামাই টামাই করে মনে করেন যে দেন না, হকার বসাইছে কি পরিমাণ রাস্তায়, হকারের টাকা খায় কে? দেখেন তাদের বাচ্চারা কি পরিমাণ অ্যাবনর্মাল হয়ে জন্মগ্রহণ করছে। বাংলাদেশে অটিজম বাচ্চার সংখ্যা সব থেকে বেশি এইসব আইন বিচার বিভাগে যারা চাকরি করতেছে তাদের। আফসোস হয় আপনার কারণে একটা বাচ্চা কষ্ট পাচ্ছে, আর আপনি সারা জীবন হারাম টারাম খেয়ে শেষ বয়সে দাড়ি টুপি সাদা পাঞ্জাবি পরে মসজিদের সভাপতি, আমার বাংলা কথা বলি, মসজিদের সভাপতি সুধাবেন। কথা বুঝতে পারছেন? এই হলো আপনাদের ধর্ম, এ হচ্ছে দেশপ্রেম, এ হচ্ছে আপনাদের শিক্ষা, আর হলো আদর্শ। তা আপনাদের ঈদ মোবারক জানাবো কেমনে বলেন? আপনাদের ঈদ মোবারক জানানো খুব কষ্টের, কলিজা ফেটে যায় আপনাদের ঈদ মোবারক জানাইতে। খালি মন চায় যে কোন জারজ মায়ের পেটে জন্মগ্রহণ করছেন, ওই মায়ের পেটটা পাইতাম, একটা লাথি মেরে মায়ের পেটটা ফাটায় ফেলতাম, যে এই পেট দিয়ে এরকম একটা রাষ্ট্রদ্রোহী জন্ম নিল, যার কারণে দেশের ব্যবসা বাণিজ্য, বিচার, সম্মান, বিবেক সব ধ্বংস। এক সেমরিরে দেই যে সে নায়িকা ছিল নাকি, তারপরে টিকটক টিকটক করত, সে ন্যাংটা ন্যাংটা কিরকম সব জামা কাপড়ের ছবি, মানে মডেল, এমন নাকি চা বেছে, তাও আবার ভিডিও করতেছে কে? দাঁড়িয়ে এক সাংবাদিক। তা আমি বললাম যে ভাই, তোমার এই দাড়ি টুপির যে সাংবাদিকতা, দুনিয়ার আইটেম খুঁজে পাইলা না, এই সেমডির পিছনেই ঘুরতে হবে। তাও আবার সেমডি বুতাম একখান খুলে তারপরে কথাবার্তা বলতেছে। তো ভাইরাল আলোচনা, সমালোচনা, সাকা চৌধুরী সুন্দর একটা কথা বলে গেছিল, যেটা আমি ছোটবেলা থেকে আমার লাইফের থিম, কিন্তু আমার এই থিমটা বাস্তবে প্রকাশ করে দিয়ে গেল সাকা চৌধুরী। এটা আমার ছোটবেলার জন্মগত স্বভাবই এটা, যে যতক্ষণ আলোচনা অথবা প্রচন্ড সমালোচনার কেন্দ্রবিন্দুতে নিজেকে খুঁজে না পাই, ততক্ষণ গুরুত্বহীন মনে হয় নিজেকে। এখন কোশ্চেন হলো যে এই আলোচনায় থাকার থেকে সমালোচনায় থাকতে এখন মানুষ বেশি পছন্দ করতেছে, বাণিজ্যিক ভাবে। এটা খারাপ, এটা প্রচন্ড খারাপ। এই কথাটার সঠিক একটা ব্যাখ্যা কি জানেন? সঠিক ব্যাখ্যা হলো যে আমি একটা ভালো কাজ করছি, 9 জন মানুষ খারাপ বলছে, ভালো বলছে, আর একজন মানুষ খারাপ বলছে, কিন্তু যে খারাপ বলছে সে চিল্লায় চিল্লায় বলছে। এরপর আমার তরফ থেকেই 9 জন মানুষের 5 জন মানুষ তারে যে বুঝাইতে গেছে অথবা 10টা থাপ্পড় মারছে যে তুই ওই লোকটা সম্পর্কে কেন খারাপ কথা বলিস, তার তো অসংখ্য প্রমাণ আছে যে সে এই ভালো কাজগুলো করছে। তোর তো এইসব কাজ করার মতো যোগ্যতাও নেই, মনও নেই, আর কলিজাও নাই, তা তুই কেন এইসব কথা বলিস? এরপরে যদি ফার্দার এরকম খারাপ কথা বলিস, থাপড়ায় তোর গান গরম করে দিব। তাহলে দেখেন, এই যে নিজেকে যতক্ষণ আলোচনা এবং প্রচন্ড সমালোচনার, এই প্রচন্ড সমালোচনা মানে কিন্তু এইটা না যে আপনি 4% আলোচনা পাবেন আর 6% সমালোচনা কুড়াবেন। আপনার কাজ হচ্ছে 80% আলোচনা কুড়ানো আর 20% সমালোচনা কুড়ানো, কিন্তু 20%-এর মাইকিংয়ের আওয়াজটা বেশি থাকবে, ভলিউমটা বেশি থাকবে, স্প্রেডিংটা বেশি থাকবে।
কিন্তু আপনার ভালোর মাত্রা কিন্তু বেশি হতে হবে। আর আপনারা এখন যেটা করেন যে সমালোচনার কাজ করতে 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 মানে 99%ই সমালোচনার বিষয়বস্তু হয়ে যান। লাস্টে ওই পুলিশ প্রধানের বলা লাগে, নোটিশ দেওয়া লাগে সোশ্যাল মিডিয়াতে। ইদানিং কতিপয় পুলিশ অফিসারকে দেখছি যে তারা মিডিয়াতে অতি উৎসুক, এগুলো নিয়ে যদি কোনো বাজে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে সঠিক অ্যাকশন নেওয়া হবে বলার সাথে সাথে এই বাংলাদেশে কত ডিআইজি মিআইজি সব ধূপ ধাপ করে কেসে ওমরাজ করতে চলে গেছে যে দুয়া তুলসী পাতা। এখন কথা হলো যে আপনারাই পীর, আপনারাই বান্দর, আপনারাই সুন্দর, আপনারাই সব কিছু। বাট সমস্যা হলো কি জানেন, দেশের জেনারেশনটাকে শেষ করে দিচ্ছেন আপনারা। আপনাদের স্বার্থ আর আপনাদের জীবনকে উপভোগ করার জন্য দেশ এবং জেনারেশন, নেক্সট জেনারেশন ধ্বংস করে দিচ্ছেন। আপনাদের স্বার্থ দেখতে দেখতেই দেখেন গার্মেন্টসের কি অবস্থা হয়েছে। 80% গার্মেন্টস নাই হয়ে গেছে, তারও বেশি। যেগুলো টিকে আছে সেগুলো হয় বিদেশি মালিকানায়, অথবা এখনো সামান্য কিছু বায়ার একদম বিশ্বস্ত আপন বন্ধু দীর্ঘদিনের তারা করুণা করে অর্ডারটা দিচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে দুনিয়া চলে ব্যবসায়, স্বার্থে। এইসব বন্ধু বান্ধব যখন দেখবে বাইরে থেকে কম রেটে বেটার মাল পাচ্ছে, তখন এই বন্ধুত্ব থেকে আস্তে আস্তে অর্ডার কমে যাবে। তো বাংলাদেশের গার্মেন্টস ওই লেভেলে আর দাঁড়ানোর সুযোগ নাই, কারণ চালে একটাই ভুল ছিল এই 10 বছরে, ম্যান পাওয়ার বিদেশে পাঠানো, গার্মেন্টস শ্রমিক বিদেশে পাঠানো, তাও গার্মেন্টসের কাজে। আর এটি ছিল চালে ভুল। এইটার খেসারাত এখন কারা দিচ্ছে বলেন তো? সাধারণ মানুষ দিচ্ছে। সাধারণ মানুষ দিচ্ছে কেমন? এ কতগুলি স্টুপিড হুজুরে দেখলাম, বাংলা আমি একদম খাস বাংলা কথা বলি, কতগুলি স্টুপিড হুজুরে দেখলাম যে বলতেছে যে আড়ং হোমোসেক্সুয়ালিটির জন্য সাইন দিয়ে পাঞ্জাবি বানাইছে, এটাকে বয়কট করো। এ মিয়া হুজুর, মানুষ আগে না ধর্ম আগে? এটা বুঝেন? মানুষ আগে না ধর্ম আগে? আর সৃষ্টিকর্তা সৃষ্টি আগে নাকি আপনার ওই ব্রেন আগে? আপনার ব্রেন যদি আগে হয় সৃষ্টিকর্তার সৃষ্টির, তাহলে আপনার খবর আছে। আপনি বেশি বালবাক না, দেখবেন লাস্ট আপনার বই ঘরে থাকবে না। আল্লাহ তাল্লাহ রংধনু বানাইছে না, তা আল্লাহ তাল্লাহ কি ওই আপনার হোমোসেক্সুয়ালিটির সাইন দিয়ে তারপরে পৃথিবী তৈরি করেছে যে বিশ্বে যে তোমরা খালি হোমোসেক্সুয়ালিটি তারপরে লেসবিয়ান এইসব করে বেড়াবা, নারী নারীর সাথে পুরুষ পুরুষের সাথে যৌনতা করে বেড়াবা, এই জন্যই রংধনু বানাই দিলাম। বাংলাদেশের রংধনু গ্রুপ ওই যে সাম সোবানের ভালোবাসায় তৈরি হয়েছিল, ওই কে যেন বানাইছিল, ভিতরে আবার কি বিপদে পড়লো। তা রংধনু গ্রুপের যখন লোগো বানাইছে আর কোম্পানির নাম দিছে রংধনু গ্রুপ, তখন নাচে পড়েন নাই কেন? হ্যাঁ, আড়ং কি আপনাদের ভাড়া করছে? আড়ংয়ের ওই পাঞ্জাবিটা যেন ভাইরাল হয়ে তারপরে বিক্রি হয়ে যায় এই জন্য আড়ং আপনার ভাড়া করছে? নাকি মেলা টাকা দিয়ে পাঞ্জাবি বানাইছেন আড়ংয়ের সাথে পারতেছেন না? কোনটা হয়, পজিটিভ না নেগেটিভ? আড়ংয়ের পক্ষে অথবা বিপক্ষে? চিন্তা করলে মুক্তভাবে চিন্তা করতে হবে, কারো বৃদ্ধ যেয়ে চিন্তা করা যাবে না। এই আপনারা শিক্ষিত আলেম হুজুর মানুষ, আপনারা এইসব শয়তানি বদমাইশি করে আপনারা কি ভাইরাল হইতে চান? ওই কতগুলো হুজুর দেখছি যে ভাইরাল টাইরাল হয়ে থাকে, চা খাওয়ায়, পানি খাওয়ায়, আরো কি কি আছে, এসব তো ডিজে হুজুর। টিকটক টিকটক সব জানে। আরে মিয়া, একটা আলেম ব্যক্তি, একজন কোরআনের হাফেজ, একজন আলেম, একজন কি আপনার মুফতি, তারপরে একজন পীর, একজন অলি আল্লাহ, সে নারীর দিকে চোখ তুলেই তাকায় না, পরনারীর দিকে। আর আপনারা মোবাইলে এইসব দেখে টেকে নাচানাচি দেখে টেকে তারপরে হুজুর চোদাইতে আসেন, শুয়োরের বাচ্চারা। পীর মারাও।
হুজুর হইলে জাতের হুজুর হন, ইমানের হুজুর হন, বিবেকের হুজুর হন, আলেম হুজুর হন। জাউরা হুজুরে লাভ নাই। দাড়ি একটা নামাজের কোনো খবর নেই, দাড়ি একটা রায় কেছে সুন্নত। আবার ওপাশে শুনেছেন দাড়ি রাখলে নাকি যৌন ক্ষমতা বাড়ে। সুন্নত মারান, আর কোনো সুন্নত খুঁজে পান না, আর কোনো ফরজ খুঁজে পান না, ইসলামের আর কোনো ভালো দিক খুঁজে পান না, ফাইজলেমি করতে আসেন। আর একটা গর্দবরে দেখি ওই যে খালি নেচে 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 বেড়ায়, এফডিসির মধ্যে ডিগবাজি খেয়ে খেয়ে বেড়ায়। মানে মানুষের তো ন্যূনতম একটা ব্যক্তিত্ব বোধ থাকতে হবে। মানুষ হয়েছেন, বড় হয়েছেন, লেখাপড়া শিখছেন, কত কিছু। তা বয়সের সাথে সাথে আপনার একটা ব্যক্তিত্ব বোধ থাকতে হবে না? আপনাকে দেখে মানুষ শিখবে না? শিখবে তো। পারেন হচ্ছে পরের পাছায় কেসে চুলকায় দিতে, আর পরের মুখে কাদা ছিটাছিটি করতে। আপনাদের কি ঈদ মুবারক বলতাম, আপনাদের জন্য কি শুভকামনা করতাম বলেন? আপনাদের শুভকামনা চাওয়ার মতো তো আপনারা সেই লেভেলে নাই। যার কারণে এখন সাধারণ মানুষ সবচেয়ে বড় ভুক্তভোগী। আরো ভুক্তভোগী হতে যাচ্ছে আর কয়দিন পরে, একটু ধৈর্য ধরেন। এবছর দেখলাম যে মানুষ বলতেছে কাপড়ের দাম একটু বেশি, তাই কাপড় কিনতে পারতেছি না। আবার কিছু মানুষ ভিডিও বানাচ্ছে, আপা আপনার ঈদের শপিং বাজেট কত? 1 লাখ টাকা। আপনার বাজেট কত? 2 লাখ টাকা। আপনার বাজেট কত? 15,000 টাকা। এটা কেমন কোশ্চেন সোশ্যাল মিডিয়াতে? আপনার বাজেট কত? এখন যার বাজেট আছে 4,000 টাকা, তার মাথাটা ঈদের আনন্দটা আপনি নষ্ট করে দিলেন না তাকে তার সামর্থ্যের কথা জিজ্ঞাসা করে দিয়ে? সারা পৃথিবীর মানুষের কাছে তাকে ছোট করলেন কেন? এইসব ব্লগ, এইসব ভিডিও, এইসব বানান কেন? সাধারণ মানুষ এবার সব থেকে যে ভোগান্তির শিকার হয়েছে সেটা আমি আপনাদের বলে দিই। এক হচ্ছে, আপনাকে বুঝতে হবে গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ছে। 2 দিন আগে যখন বিদ্যুতের দাম বাড়ছে, 2 দিন আগে যখন বিদ্যুতের দাম বাড়ছে, এই বিদ্যুতের দাম এবং গ্যাসের দাম নতুন সরকার গঠনের পরপরই এটা নিয়ে আসার কয়েকদিন পরেই যখন এটা বাড়ায় ফেলছে, তখন কিন্তু মানুষ এটা বিশাল রিয়্যাক্ট করবে। তখন কি হয়েছে, মানুষ আর একদিকে ব্যস্ত হয়ে গেল আগুন লাগা নিয়ে, 45 জন মরা নিয়ে। এখন আল্লাহ জানে। সবাই বলে বর্তমান সরকার একটা ঘটনা ঘটায় জাতিরে আর একদিকে মোড় ঘুরায় দেয়, আর একদিকে ব্যস্ত করে দেয়। রিক্সাওয়ালারা চার দোকানে হিসাব বলে। রিক্সাওয়ালা যারা অশিক্ষিত, ক্লাস 5 পর্যন্ত পড়ছে কিনা, তারা চার দোকানে বসে বলে। অবস্থাটা বুঝছেন দেশ কোথায় চলে গেছে? সাধারণ নিম্ন মানুষের বিবেক বাড়ছে, কিন্তু মধ্যবিত্ত মানুষের বিবেকটা নিম্নবিত্তর থেকে নেমে গেছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো বাংলাদেশে বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে, গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তেলের দাম যেভাবে বাড়ছে, প্রতিটা জিনিসের দাম বাড়ছে। গাড়ি ভাড়া, শিক্ষা খরচ, একটা কলমের দাম। আগে রুটি খেতেন, এত বড় দাম ছিল 10 টাকা, আর এখন এতটুকুন একটা রুটি পান তাও দাম 15 টাকা। তা কাপড়ের দাম বাড়বে না কেন? রুটি বানানো যত সহজ, কাপড় বানানো কি এত সহজ? একটা কোয়ালিটি এনশিওর করে, কোয়ালিটি মেনটেন করে এই কাপড়টা বানানো এত সহজ? আর এই কাপড় আপনারা ব্যানে পরে 200 টাকায় কিনতে চান, একটা পোলো গেঞ্জি 200 টাকায় কিনতে চান, তা আপনার দেবে কি? ওই পলিস্টার। পলিস্টার মানে যে শিশি বোতল পুরানো যে সুতা, সেই সুতা। পিপি জার্সি ফেব্রিক্স দিয়ে পোলো গেঞ্জি বানায় দিবে, উপরে একটু রং করে দিয়ে, তাও বাংলা ছাপ রং, পরে রাস্তা রাস্তায় ঘুরতে থাকবেন। তো মানুষ আগে 100% অর্গানিক কটন ইউজ করতো, আর এখন হচ্ছে 100% পলিস্টার ইউজ করে।
জীবনযাত্রার মূল্যটা প্রায় ঠিক থাকছে, কিন্তু পণ্যের মান কমতে কমতে জিরোতে নেমে আসছে, মাইনাসে চলে গেছে। যার কারণে এখন স্কিন ক্যান্সারের থেকে শুরু করে কোনো কিছুর অভাব নেই। ওই নিউ মার্কেটে যে দেখবেন সুন্দরী মহিলার অভাব নেই, খালি 10টা সুন্দর, সবচেয়ে সুন্দর 10টা মহিলারে দাঁড় করাবেন, এরপরে মহিলা সিকিউরিটি দিয়ে, প্রাইভেসি দিয়ে তাদের কাপড় খোলাবেন, খুলায় দেখবেন রানে থানে বুকে শরীরে পিঠে অ্যালার্জিতে শুরু করে চুলকানিতে শুরু করে দাগেরতে শুরু করে কিচ্ছু নাই। মানে ওই কটা বেটিরে যদি কাপড় খুলে আর ওই মেকআপটা আর ওই চুলের রং কটা ধোয়া দিয়ে যদি কোনো মতে আপনার সামনে ন্যাংটা করে দাঁড় করা দেয়, আপনি মাগনাও দর্শন করবেন, উল্টারও বমি করতে করতে ঘরে চলে আসবেন, যে তার ভিতরের রূপ এত বিচ্ছিরি হয়ে গেছে। কাপড়ের মান যখন কমে গেছে, মানুষের অবস্থা হয়েছে তাই। কাপড়ের মান কমে গেছে, এর অর্থ আপনার স্কিন শেষ হয়ে গেছে, আপনার শান্তি শেষ হয়ে গেছে। তাহলে এখন জোবায়েদ ভাইয়ের উচিত ছিল গাইনি ডাক্তার হওয়া, মজাও পাইতাম, কামাইও হইতো। আছে না কত পুরুষ মানুষ গাইনি ডাক্তার হয়, দরকার কি? শরীরে এত অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে পুরুষ মানুষেরই কেন গাইনি ডাক্তার হইতে হবে? আমার বাগেরহাটে একটা আছে গাইনি ডাক্তার, সে শুনি যে সারা দুনিয়ার বেটির শর্ট থাপ্পড় খাইতে খাইতে তার জীবন পার হয়েছে। বাগেটে একটা না দুটা গাইনি ডাক্তার আছে শুনছি, মানে লাতি চড় আর মনে করেন বাইরে লইতে, আমি তো জন্মের পরের শুনে আসছি ওটা চরিত্রহীন। সেটা আবার কপাল গুনে পড়ে গেছে কি আমার বান্ধবীর বাপ, এখন কি আর বলতাম। তো বাস্তবতা ভাই অনেক খারাপ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করে খাওয়ার মতো অবস্থায় নাই রাষ্ট্রে। ব্যবসা করে খাওয়ার রাস্তা আসতে, খাদ্যদ্রব্যতে শুরু করে সরকারি বড় বড় টেন্ডার একবারে করবেন, একবারে 200-500 কোটি টাকা ব্যাংকে দেউলিয়া বানায় দিবেন, নিজে দুধদাপ কামাই করে কিছু জমি জমার মালিক হবেন, তারপরে দেশের বাইরে একটা বাড়ি টাড়ি করা থাকবে, তারপরে বিজনেস ভিসা টিসা লাগানো থাকবে। এই আপনি যে সরকারের ছত্রছায়ায় চলবেন, ওই সরকার থাকাকালীন আমলে মনে করেন যে পুরো ধুমসে কামাই করতে থাকবেন। সরকার আবার যখন নির্বাচন হবে এবং দেখবেন যে পোলট্রি খাইতে পারে, তার 3 দিন আগে বউ বাচ্চাতে শুরু করে, গরুতে শুরু করে, ওই ডুপ্লেক্স বাড়িতে শুরু করে সব কিছু প্যাকিং করে নিয়ে ফ্লেটে করে খেয়েছে ওই দেশে চলে যাবেন। আর এটি হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা। বাংলাদেশে যারা অরিজিনালি গ্রুপ অফ কোম্পানিজের মালিক অথবা বড় ব্যবসায়ী হিসেবে সমাজে দামি দামি গাড়িতে ঘোরাফেরা করছে, যাদের বউ বাচ্চারা বেশি বেশি সাইজে গুজে টিকটক করে বেড়াচ্ছে, তারপরে ছেলেপেলেরা দামি দামি গাড়ি নিয়ে ভাইরাল ভাইরাল রেস দিয়ে বেড়াচ্ছে, এদের ব্যবসায়িক চেহারা চেঞ্জ হতে সময় লাগবে না, দেশের বাইরে চলে যেতে সময় লাগবে না, আর দেশটার বাস মেরে দিতেও সময় লাগবে না। অলরেডি তো তারা মেরে যাচ্ছেই দেশের, কথা বুঝতে পারছেন? আবার দেখবেন ওই স্মৃতিসৌধে সবার আগে এরাই ফুল দিতে যায়, সবচেয়ে দামি ফুল আর ব্র্যান্ডের জামা কাপড় পরে, তারপরে শহীদ মিনারে যায়। তো এখন নষ্টে কষ্টেই বাংলাদেশে আমাদের ব্যবসায়ী হিসেবে জীবনযাপন করতে হচ্ছে। অনেকে আছে বাপের কবরের জমি বিক্রি করেও ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করতেছেন, অনেকে আছে অসংখ্য লোন বাঁধাইছেন, অনেকে আছেন কিছু কামাই করেই এমনি, আবার কি হয়েছে রেগুলার বিজনেস যখন করছেন, ধর্মারও খাও ব্যবসা করতেছেন না, তখন আবার বড় ধরনের দেনা হয়ে যাচ্ছে। 2 মাস বসে থাকলে কি হয়েছে 5 লাখ 10 লাখ টাকা দেনা হয়ে যাচ্ছে, বিল বাট্টা সবকিছু মিলে। লাস্টে বছর গেলে ওই ট্রেড লাইসেন্স আপডেট করবেন, সেই টাকাই পকেটে থাকতেছে না। আর এটা হচ্ছে বাস্তবতা। তো আমি সরকারি মহলের প্লাস ক্ষমতাবান, তারপরে যারা বড় বড় দালাল টালাল আছেন, ভাই ব্রাদার, নিজেদের মাফিয়া ডন, তারপরে হ্যাডাম, বহুত কিছু মনে টনে করেন, আমি আপনাদের সবিনয়ে পা ধরে বলবো, দেশের আর বাসটা মেরেন না। আর যদি মারতেও যদি মন চায় নিজের স্বার্থে, হয় মনে করেন আপনার বাপ মা ছিল খয়রাতি ফকিন্নি বিকারি, ভাত দিতে পারে নাই, কয়টা ভাতের শখ হয়েছে, ভাত খান। দেশের পাশা আর মারেন না, ডাইরেক্ট মারেন না। দেশে বহুত ফার্মাসিউটিক্যাল দোকান আছে, কন্ডম পাওয়া যায়, অন্তত কন্ডম ব্যবহার করেন, একটু সীমার মধ্যে মারেন দেশটার।
একদম ডাইরেক্ট দেশটা পাশা মেরে দিয়েন না। বড় বড় হ্যাডামগিরি কথাবার্তা বলেন, দেখে নেব, হ্যান করব, ত্যান করব। কি দেখে নিবেন? দেশে একটা সৎ অথবা একটা পরিশ্রমী একটা মানুষের পেটে লাথি মেরে কি দেখে নিবেন? আপনার চায়ের পুরুষ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে, দেখতে দেখতে ন্যাংটা হয়ে যাবেন। দেখায় দিবেন, দেখাইতে দেখাইতে কখন যে আপনার কাপড় খুলে জিনিসপত্র সব দেখায় দিবেন আপনি নিজেও টের পাবেন না। কারণ উপরে কেউ একজন আছে, উপরে কেউ একজন আছে। তো কাপড়ের নিয়ে কথা বলতেছিলাম, প্লাস আমার তরফ থেকে যেভাবে ঈদ মোবারক আপনাদের জানানো সম্ভব সেভাবেই আমি জানাচ্ছিলাম অন্তরের অন্তঃস্থল থেকে। ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করার দরকার নেই। কারণ সবার ঈদ মোবারক যে নিতে হবে আর সবার সাথে যে কোলাকুলি করতে হবে এমন না। যেমন আমি ঈদের দিন নামাজ পড়তে গেছি, যে দেখি যে আমার পাশে যে ভদ্রলোক নামাজ পড়তে আসছে ও সব বাংলা পাহাড়ি চোর, বুঝছেন, কমিশন খাওয়া চোর। তা নামাজের কাপড় টাপড় বিছায় আমি আগে গেছি, ও পরে এসে আমার পাশে দাঁড়াইছে। পরে আমি চিন্তা করলাম ওর সাথে কাঁধে কাঁধ মিলে নামাজ পড়বো, নামাজ পড়ে শান্তি পাবো না। পরে ওর পিছনের থেকে উঠে একটু কাশি দেওয়ার ভাব করলাম যে আমার কাশি আসতেছে, বমি আসতেছে বলে কাপড়টা নিয়ে পিছনে যে একা একা দাঁড়ায় তারপরে নামাজ পড়ে চলে আসছি। চোরের সাথে কাঁধ মিলায় নামাজ পড়তাম না। দেশে এখন 9 লাখ টাকা হইলেও মনে করেন যে আপনার এমপি হয়ে যাওয়া যায়। আমার বাপে তো কোটি কোটি টাকা সম্পদ রায় দিয়ে গেছে। এমপি তো দূরের কথা, এলাকার একটা মেম্বার হওয়ার মতো মানসিক যোগ্যতা অথবা সাহস আমার নাই যে আল্লাহ কত টাকা লাগবে নির্বাচন করতে। আর আপনাকে হলফনামা দিয়ে দিই যে 9 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে মালিক হয়ে আপনারা এমপি নির্বাচন করে এমপি হয়ে যান। আর সাধারণ মানুষ ভাবে ওরে বাপ রে বাপ কি সৎ। আরে ভাই আপনার জন্মই তো হারাম দিয়ে, জন্মই তো মিথ্যা দিয়ে, জন্মই তো জৌরামি দিয়ে। যত মিষ্টি কথাই বলেন আর যত নীতির কথাই বলেন আর যত দান্দাবাজি কথা বলেন, যার ব্রেনে কিছু আছে সে অন্তত বুঝবে যে এটা জন্মই হচ্ছে হারাম ভাবে। এর কাছ থেকে ভালো কিছু আশা করা যাইতে পারে না। কথা বুঝতে পারছেন? তো এরকম জারুজ ভাবে জন্মগ্রহণ করেন না, হারাম ভাবে জন্মগ্রহণ করেন না, সুন্দরভাবে জন্মগ্রহণ করেন, সুন্দরভাবে বেঁচে থাকেন, আবার সুন্দরভাবে পৃথিবী থেকে বিদায় নেন। এটাই সবার জন্য দোয়া করি। আর এবারে ঈদে আমরা নিজস্ব কাপড় মার্কেটে একদম ছাড়িনি, বোধহয় এক পিসও ছাড়ি নাই। আমরা এবার যেটা করলাম বিভিন্ন ব্র্যান্ডের এবার কাজ করে দিয়েছি, অসংখ্য ব্র্যান্ডের জন্য আমরা যতটুকু আমাদের সামর্থ্য কুলাইছে আমরা কাজ করে দিয়েছি। শুধুমাত্র আমাদের প্রচণ্ড প্রাণপ্রিয় ভাইয়ের একটা কাজ আমরা ঈদের আগে ডেলিভারি দিতে পারি নাই, শুধুমাত্র তার শর্ট কোয়ান্টিটি হওয়ার জন্য। এটার জন্য এই অনলাইনে এসেও বলে দিচ্ছি, কারণ আমি কবে খেয়ে থাকি আর কবে না খেয়ে থাকি সবই অনলাইনে বলে দিই। যে এই ভাইয়ের কাজটা খুব শর্ট কোয়ান্টিটি হওয়ার কারণে এবং ভিতরে অনেকগুলো ভোগান্তি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার কারণে সামান্য 45 পিস মাল আমরা ডেলিভারি দিতে পারি নাই। তা বাদে আর যে কয় হাজার প্রোডাকশান বিভিন্ন ব্র্যান্ডের ছিল আল্লাহর ইচ্ছা আমরা করে দিয়েছি, বোধহয় 15-20টা অর্ডার ছিল, করে দিয়েছি। এবং এসব করে টোরে আল্লাহর ইচ্ছায় লাভ লসের খাতা যখন চান রাতে আমরা মিলানো শুরু করছি তখন দেখলাম যে প্রায় 4 থেকে 4.5 লাখ টাকার মতো প্রায় লসে আছে। তো এখন এই 2-3টা মাস এত পরিশ্রম করে রোজা রমজানের দিনে কাজকাম করে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা লস। তো পরে ঈদের আগে দুই ভাইয়ের কাছ থেকে সামান্য কিছু টাকা লোন নিয়ে কোনো মতে ঈদ ঠেক দিছি, প্লাস অসুস্থ ছিলাম, কিছু ওষুধ কিনে খাইছি, আর কিছু এমপ্লয়ীদের বেতন দিছি। ঈদের আগের দিন পর্যন্ত হাতে 100 টাকা নাই, এত কাজ করলাম। তো ওই যে দুই ভাইয়ের কাছ থেকে আমরা সহায়তা পাইছি, অন্তত ঈদের আগে ওয়ার্কারদের বেতন দেওয়া, মান সম্মান বাঁচানো, বাচ্চাদের মুখে একটু হাসি ফুটানো, তাদের কাছে আমরা সবই নিয়ে মাথা নিচু করে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। আর এটাই হচ্ছে বাস্তব গার্মেন্টস জগৎ বর্তমান বাংলাদেশে। আপনি সৎভাবে সুন্দরভাবে চোরাই কারেন্টের লাইন ছাড়া জেনুইনভাবে যদি ব্যবসা করতে চান
তাহলে 2 মাস 3 মাস পর পর যে কাউন্ট করলে দেখা যাচ্ছে 2 লাখ 5 লাখ 10 লাখ নাই হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে গার্মেন্টসটা টিকবে কেমনে? আর এগুলো সবই একটাই কারণ, সেটা হচ্ছে প্রতিদিনের খরচ, ওয়ার্কারের বেতন, ইলেকট্রিসিটি বিল, সব টাইপের প্রোডাক্টের, একদম সুতা থেকে শুরু করে মেশিনের পার্টসের থেকে শুরু করে মোবিল থেকে শুরু করে ইঞ্জিন অয়েলের থেকে শুরু করে থিনার থেকে শুরু করে থিনার গান থেকে শুরু করে স্ট্যাপলার থেকে শুরু করে একটা স্ট্যাপলারের পিনের দামও এখন ডাবল, যার কারণে কস্টিংয়ে আসতেছে না। আর যার কারণে আমরা খানস গ্লোবাল মানুষ 200 টাকা একটা প্রোডাকশনের দায়িত্ব নিয়ে সেটা যেভাবে হোক 100 টাকা অথবা 80 টাকা উঠানোর চেষ্টা করে, আর আমরা 200 টাকার একটা অর্ডার নিয়ে সেটার মধ্যে 180 টাকার কোয়ালিটি অথবা ম্যাটেরিয়াল ওটার মধ্যে দিয়ে দিই, যেন কাস্টমার আমাদের চোর বলতে না পারে, এবং কাস্টমার যেন সর্বোচ্চ সেটার মধ্যে ফ্যাসিলিটিটা এনজয় করতে পারে। এরপরে সারা দুনিয়া ঘুরে আসবে, কারণ যখন কেউ জানবে যে সে খানস গ্লোবালের থেকে কাজ করবে, তখন আমাদের সমাজে তো ভালো মানুষের অভাব নেই। সে ভালো মানুষ ওনারা বলবে, আরে ভাই কোন চিটারের কাছ থেকে গেছিলেন, কোন বাটপারের কাছে গেছিলেন, আপনার কাছ থেকে 20 টাকা বেশি নিচ্ছে, মাল তো 200 টাকা না 180 টাকা আমরা বানায় দিতে পারি। তো আমরাও চাই যে 200 টাকা যে মালটা বানায় দিলাম, যার মধ্যে 180 টাকার ম্যাটেরিয়াল দিলাম, এরপরে ভদ্রলোক অথবা ভদ্রমহিলা যদি বাইরে কারো 20 টাকা কম শুনে সেখানে ঝাঁপায় পড়ে, আলহামদুলিল্লাহ, আরও 20 জায়গায় এরকম ঝাঁপায় টাপায় লাস্টে ন্যাংটা হয়ে ওই লাস্টে জোবেদ ভাইয়ের কথাই মনে করতে হবে যে ভাই আমাকে ভালোবাসছিল। আর এইটুকুন মনে করতে পারলে আলহামদুলিল্লাহ। তখন বোঝা যাবে সততা কি জিনিস। মুখ দিয়ে লেকচার মারা সততা আর মন খুলে দেওয়ার মতো মানসিকতা সততা, দুই সততার অনেক পার্থক্য আছে। সো আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের অফিস খুলব। আজকে কত তারিখ? আজকে 16 এপ্রিল। 17 এপ্রিল থেকে আমাদের অফিস খুলব। আপনাদের যাদের যে প্রোডাকশন দরকার আমাদের কাছে আসবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আমরা যেভাবে সবাইকে প্রোডাকশন করে দিই, সমান অধিকার, সমান সম্মান, সমান মূল্যায়ন করে আপনারটাও এইভাবে আমরা করে দিব। আর দেশে এবছর মানুষ সব থেকে বেশি ঠকছে কিভাবে? সব থেকে বেশি ঠকছে দেশের মানুষ এভাবে যে আপনার পণ্যের দাম বাড়ছে আর কোয়ালিটিটা আগের থেকে হুঁশিয়ারি ক্যাটাগরিতে হয়ে গেছে। আগের তাও যেটুকুন টেইলারিং ক্যাটাগরি অথবা গার্মেন্টস ক্যাটাগরি ছিল সেটা নেমে এখন ছোট কারখানা থেকে হুঁশিয়ারি মাল বানায় বানায় বড় বড় ব্র্যান্ডের শোরুমে ঢুকছে। দাম হচ্ছে, যেমন একটু আগে আমি একটা বিল দেখতেছিলাম যে কত টাকা দাম নিচ্ছে। যেমন এক্সিকিউটিভ ফর্মাল ফুল স্লিভ শার্ট 2567 টাকা 44 পয়সা, সাথে আবার 1 টাকা, টোটাল 2567 টাকা 44 পয়সা। আর হোয়াইট কটন মেন শর্ট কুর্তা, এটা হচ্ছে 1227 টাকা 91 পয়সা প্লাস 1 টাকা, 1227 টাকা 91 পয়সা। আর সব কিছু মিলে টিলে এরপরে 3795 টাকা 35 পয়সা, সাথে ভ্যাট আসছে 284 টাকা 65 পয়সা। এবার নেট পেয়েবল, গ্রস পেয়েবল সব কিছু দিয়ে টিয়ে 4080 টাকা দিতে হবে ডিসি বিলে। হ্যাঁ, তো মালের দাম হচ্ছে 3700 টাকা আর 4080 টাকা ব্যাট ট্যাট সহ হয়ে গেছে। এখন ব্যাট সরকারের ঠিক মতো দেয় কিনা নাকি লয়ার দিয়ে, কারণ লয়ারদের মাধ্যমে তো 1 কোটি টাকা আপনার ব্যাট হয়েছে, এটা লয়ার দিয়ে মনে করেন 10 লাখ দিয়ে মনে করেন যে ঠেক খাওয়া যায়। তো এই যে মানুষের কাছ থেকে যে ভ্যাটটা নেই, ভ্যাটটা সরকারের ঠিক মতো দেয় কিনা এই কোম্পানি একমাত্র আল্লাহই জানে। আর তাদের ধরার কোনো সুযোগ নেই, কারণ তাদের তো বড় বড় লয়ার থাকে। হ্যাঁ, তো লয়ার দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়া এটা খুব সিম্পল বিষয়, গত 50 বছর ধরে হয়ে আসতেছে। যত বড় বড় মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে যত হ্যাডাম আছে সব হ্যাডামে এভাবেই ট্যাক্স ফাঁকি দিয়ে দিয়ে কোটিপতি হয়েছে। ট্যাক্স ফাঁকি না দিয়ে কেউ কোনোদিন বড় লোক হয় নাই, আর ব্যাংকের টাকা মারে না খেয়ে কেউ কোনোদিন বড় লোক হয় নাই। তাহলে এই হলো ঘটনা। তো এই যে এক্সিকিউটিভ ফর্মাল ফুল স্লিভ শার্ট 2567 টাকা আর মেন্স শর্ট কুর্তা 1227 টাকা দিয়ে টোটালি 4080 টাকা দিয়ে আমার বউ 2টা কাপড় আমার জন্য কিনে নিয়ে আসছে। বোধহয় জীবনের প্রথম আমার এই কপালে জুটছে 2টা কাপড়।
প্রতি বছর তো জুতো জোটে কপালে, আর এই বছর 2টা কাপড় জুটছে, তাও ঈদের দিন সকালে পড়তে যে দেখি যে সাইজে ছোট। পাঞ্জাবিও শরীর দিয়ে ঢুকে না, আর শার্টও শরীর দিয়ে ঢুকে না। এখন শার্টে লেখা আছে ডাবল এক্সেল, আমি পরি ডাবল এক্সেল। এখন এই ডাবল এক্সেলের শার্টটা বানাইছে এল সাইজে, এল সাইজে বানায় ডাবল এক্সেল লিখে দিচ্ছে, মানে ফেব্রিক্স কনজামশন, অর্থাৎ ফেব্রিক্স বাঁচাইছে। সহজ কথা, ফেব্রিক্স চুরি করছে, এবং বাংলাদেশের টপ লেভেলের একটা ব্র্যান্ড এটা। এরপর কুর্তে যে বানাইছে সেটাও ডাবল এক্সেল, সেটার মধ্যেও অবস্থা আমি পরতেই পারি না, মানে এটা লার্জ সাইজের মানুষের, আমার লাগে 2 এক্সেল। মানে ওখানেও ফেব্রিক্স বাঁচানো আছে, অর্থাৎ 10টা পাঞ্জাবি বানাইতে গেলে অথবা 6টা পাঞ্জাবি বানাইতে গেলে যেটুকুন ফেব্রিক্স লাগবে সেইটুকুন দিয়ে তারা 7টা পাঞ্জাবি বানায় ফেলছে। মানে একটা পাঞ্জাবি প্রতি 10টায় একটা করে বাঁচতেছে, তা 10,000 বডিতে 100 পিস বডি বেশি উঠলো। আর এটা হচ্ছে মেজারমেন্টের ধান্দাবাজি, মেজারমেন্টের ধান্দাবাজি। তো মেজারমেন্টের ধান্দাবাজি করলে এরকম টি শার্টে, তারপরে পোলো শার্টে, এগুলো তো অনেক ব্যবসা বাণিজ্য করা যায়। দেখবেন যে আমার আমার এখান থেকে যে মালটা আপনার লার্জ বেরোয়, এটা দেখবেন কোনাবাড়ি অথবা ওই নারায়ণগঞ্জে যে দেখবেন এটা 2 এক্সেল। কথা বুঝতে পারছেন তো? এগুলো এই চুরি চামারি টামারি আমার এখানে করা হয় না, আমার এখানে অ্যাকুরেট মেপে মাল দেওয়া হয়, যেটাকে বলা হয় ভোক্তা অধিকার। কারণ কাস্টমার আমাকে 2 এক্সেল এর মাল দিচ্ছে, এখন 2 এক্সেল অরিজিনাল 2 এক্সেলটা কি সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। ওটা জেনে যদি না জানার ভান ধরে ওই অনলাইনের থেকে একটা ছবি টবি ডাউনলোড করে দেখায় যে ভাইয়া দেখেন অমুক কোম্পানি না 2 এক্সেল এর মেজারমেন্ট এত, তাহলে হইল না। আর যারা আপনার কাছ থেকে 10-20 টাকা কম নেয় তারা এইসব ধান্দাবাজি করেই আপনার কাছ থেকে 10-20 টাকা কম নেয়। তো এই হলো ঘটনা। আর এই যে টাকা দিয়ে এই শার্ট পাঞ্জাবি যা কিনছে, আমি যখন কাপড়টা উল্টায় সেলাইগুলো দেখা শুরু করলাম, তখন আমার বউরে বললাম যে দেখো আমার ফ্যাক্টরিতে যে টি শার্ট আমি বানাই অথবা পোলো বানাই, এ দিয়ে তো ঈদ পার করে দিতে পারতাম, পাঞ্জাবি বানাই, বাইরের দোকান থেকে আনার দরকার ছিল না। তখন বাইরের দোকানে এতগুলো টাকা দিয়ে যা তুমি কিনে নিয়ে আসছো, এই টাকা কটা কামাই করতে আমার 1 মাসের বেশি সময় লাগছে। 4,000 টাকায় 1 মাস কুত্তার মতো পরিশ্রম করেও কামাই করতে পারছি কিনা সন্দেহ। আর তুমি দুপ করে 4,080 টাকা নষ্ট করে আসলা, আর যা কিনে নিয়ে আসছো তা তো বাংলা হোশিয়ারি মাল কিনে নিয়ে আসছো। হ্যাঁ আমি যমুনা ফিউচার পার্কে অমুক ব্র্যান্ডের শোরুম থেকে কিনে নিয়ে আসছি। তুমি যমুনা ফিউচার পার্কে যাও নাকি বসুন্ধরায় যাও নাকি স্বর্গে যাও নাকি লাস ভেগাসে যাও সেটা বিষয় না, বিষয়টা হলো যে ইউ আর এ স্টুপিড কাস্টমার, তুমি একটা থার্ড ক্লাস কাস্টমার। তুমি একটা ব্র্যান্ডের শোরুমে গেছো, সেখানের ওয়েদার, এনভায়রনমেন্ট, মিউজিক, পারফিউম এগুলো আর সুন্দর সুন্দর সেলসম্যান দেখে দেখে সবাই কিনতেছে, এই জন্য তুমিও সেখান থেকে কিনে আসছো। এখন বাঙালি তো একটা স্টুপিড জাতি, বাঙালি হুজুকে নাচে না, হুজুকে নাচে তো, বাঙালি হুজুকে নাচে, ভাইরাল হওয়ার জন্য হুজুকে যা করে এগুলো তো মানে বস্তির মানুষেও করে না। তো বাঙালি হচ্ছে স্টুপিড একটা জাতি, মানে বোকা একটা জাতি, যে কিনা এই হুজুকে চলে। তো তুমি সেই হুজুকের মধ্যে গেছো, সবাই এখান থেকে কিনতেছে, তুমি যে টাকা দিয়ে একটা কাপড় কিনতেছো সেলাইয়ের মানটা তুমি দেখবা না, এটা মেজারমেন্টটা তুমি দেখবা না, এটা কিউসিটা তুমি দেখবা না। সারা বিশ্বের মানুষ আমার ভিডিও দেখতেছে, সেখান থেকে কিউসি শিখতেছে, কোয়ালিটি শিখতেছে, আর তুমি আমার ঘরের বউ হয়ে তোমার বান্ধবীর জামাইয়ের জন্য যেখান থেকে কাপড় কিনেছো, তুমিও তোমার জামাইয়ের জন্য সেখান থেকেই কাপড় কিনতে গেছো। তো এইটা আমার পোড়া কপাল ছাড়া আর কিছু না। তাহলে একটা কাজ করো, ওই শপিং ব্যাগ গুলা নিয়ে নিয়ে তোমার বান্ধবী আর ওই তোমার সমাজের সামনে ওই শপিং ব্যাগ গুলো ঝুলায় রাখো যে আমার জামাইয়ের জন্য অমুক অমুক মার্কেট থেকে শপিং করেছি। বুঝতে পারছেন? তা আমি মানুষকে এত কিছু শিখাই, আমার ঘরে যদি এরকম উজুকে বাঙালি একটা থাকে, তো আপনার ঘরে তো থাকা স্বাভাবিক। আর এইটা হচ্ছে আফসোস। আর এইটার কারণেই দেশের যত ব্র্যান্ডের শোরুম গুলো আছে তারা হোশিয়ারি মাল বানায় বানায় দাম বেশি রেখে রেখে এবার ঈদটা ঠেক দিছে, এবং ভালো একটা বাম্পার ব্যবসা করছে প্রতিটা কাপড়ের ব্যবসায়ী, যারা খুচরা বিক্রি করেছে তারা এবার কোটি কোটি টাকা ইনকাম করছে। শুধু তারা কোয়ালিটিটা ফল করে দিছে, যেটা সাধারণ মানুষ বোঝে নাই। সাধারণ মানুষ কাপড়ের কোয়ালিটির দিকে তাকায় নাই, খালি দামের দিকে তাকাছে। 2,000 টাকা
ইস 200 টাকা যদি কম হইতো, ঠিক আছে স্যার নিয়ে যান, 200 টাকা কমে দিচ্ছি, মানুষ নিয়ে চলে গেছে হাসতে হাসতে। কিন্তু কি পেল, তার মানটা কি, কয়দিন লাস্টিং করবে, কোনো কিছু তার ব্রেনে নেই। তাহলে এবারে পাগলের সুখ হচ্ছে মনে মনে, এবার পাগলের সুখের মতো একটা ঈদ সবাই কাটাইছে। সো আই এম হাইলি ডিস্টার্বড, আমি প্রচণ্ড ডিস্টার্বড যে এই ঈদটা আপনারা যেভাবে কাটালেন, আর এরপরে ওইসব কাপড় চোপড় পরে যখন আমাকে ওই ইয়ে বলতেছেন, ওই ঈদ মোবারক টোবারক বলতেছেন, তা আমি একটু গা হাত পার দিকে তাকায় চিন্তা করি, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঈদ মোবারক, ঠিক আছে হ্যাঁ। বিরক্তির স্বরে বলি যে আপনার মতো একজন শিক্ষিত জ্ঞানী মানুষ এই কাপড়টা কিভাবে কিনলো, কোন রুচিতে কিনলো, কি বুঝে কিনলো, কেন কিনলো? নাকি আপনার টাকা সব হারাম টাকা, টাকার কোনো মূল্য নাই? এরকম টাকা আপনার বহুত আছে, ডাস্টবিনে ফেলে দিলেও কিছু যায় আসে না। তা দেন না ভাই, জুবাদ ভাইয়ের মুখের পরে কটা টাকা ফেলে দেন, আর কি বলবো। আফসোস, আফসোস। তাহলে দিন যত যাবে, ওই যে একটা কথা বলে দিছি আরো 6 মাস আগে, দেশের টেইলারিং ব্যবসাটা বেশি চলবে। এবারে বেশিরভাগ বড় লোকের বউ, মধ্যবিত্তর বউরা সব টেইলারিং করে কাপড় বানাইছে, কেনা বানার রেডিমেড কাপড় কেনে নাই। ইভেন বাচ্চাদের জন্য টেইলারিং করে কাপড় বানাইছে, গস কাপড় কিনে টেইলারিং করে বানাইছে। আর ব্র্যান্ডের শোরুমগুলো হোশিয়ারি সাপ্লায়ার, মানে যে হোশিয়ারি ফ্যাক্টরিতে কাজ দিয়ে দিছে, ও মনে করেন যে স্যার আমি আপনার কোয়ালিটি দিতে পারবো বলে বাংলা হোশিয়ারি মাল বানা দিয়ে হ্যাংট্যাগ দিয়ে শোরুমে ঝুলে দিছে মাল, রেট কমে হয়েছে। তাহলে এবছর ব্র্যান্ডের শোরুমগুলো চললো হোশিয়ারি মাল দিয়ে, রুচিশীল মানুষগুলো গেল টেইলারের কাছে। তাহলে 6 মাস আগে আপনাদের যে আমি একটা কথা বলছিলাম যে বাঁশের গার্মেন্টস সেক্টরটা ফল করতেছে, বাঁশের টিকে থাকবে শুধুমাত্র হোশিয়ারি সেক্টর আর হচ্ছে টেইলার সেক্টর, সেটা প্রমাণ 6 মাসও যায় নাই, 4 মাসের মধ্যে কি পেয়ে গেছেন, আরো পাবেন। তাহলে যারা বড় গার্মেন্টস মালিক আছেন, আমার মতে যদি ব্যাংকে দেউলিয়া করতে না চান আর টাকা পয়সা দেশের মেরে যাওয়ার মতো ইচ্ছা না থাকে, এখনই সরকারের কাছে সালেন্ডার করেন, ব্যাংকের কাছে সালেন্ডার করেন, অত ব্যাংক কিছু তো পাক। আপনি চাইটে মুটে সব খেটে নিয়ে চলে যাওয়ার পরে ব্যাংক খালি এই আঙ্গুল চুষবে, দরকার নেই, দেশে এভাবে মেরেন না। আর নীতি নির্ধারকদের বলবো, আপনারা যদি গার্মেন্টসে বাঁচাইতে চান তাহলে ওই বিজিএমই বিকিএমই এইসব বানায় টানা লাভ নাই। ওই বিজিএমতে মেম্বারশিপ হইতে গেলেই দেখা যায় যে ওদের অসংখ্য গরুর রচনার মতো পয়েন্ট লেখা আছে, এখানে মেম্বার হতে গেলে এই প্রতিষ্ঠান চাওয়া মাত্রই 50 লক্ষ টাকা ডোনেশন করতে হবে। আরে ভাই বিজিএমই বিকেএমির অফিসে যে তো ক্লাবের মতো, মানুষের মদ খায়, তারপরে বদমাইশি করে। ওই বিজিএমই কোনো বার্জির টাকা মেরে নিয়ে গেছে, বিজিএমই বিকেএমই জীবনে কোনোদিন কোনো সিকিউরিটি দিতে পারছে, বাসের কোনো ব্যাংক দিতে পারছে, বাসের সরকারের তরফ থেকে কোনো সহায়তা আছে, বাফা ফ্রেড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন কিছু করতে পারে? কাস্টমসের তো কত মাল চুরি হয়ে যায়, কাস্টমসের সিএন্ডএফ অ্যাসোসিয়েশন কোনো বার্লাও করতে পারে মিয়া? আর এরপর যাবেন বিচার, থানা পুলিশ, আপনি বিচার চাইতে থানা পুলিশের কাছে গেলে থানা পুলিশ আগে কবে যে টাকা দাও, তারপরে এই ফাইল নড়বে। তো এই রাষ্ট্রের নিয়মটা কোথায়, আইনটা কোথায়? আইন কোথায়, নিয়ম কোথায়, সুশাসন কোথায়? কোনো কিছু কোনোদিন ছিল না, থাকবেও না, আমার যেটা মনে হয়। কারণ আপনি আমি আমরাই হচ্ছে চোর বাটপার বেঈমান জানোয়ার জারোস। আপনি আমি যতদিন বিবেকবান না হব, আপনি আমি যতদিন না সজ্জাবো, এই বাংলার মাটি পবিত্র হবে না। কোনো সরকারের দোষ দিয়ে লাভ নাই, সরকার যেই আসে ও এমন রাজকীয়ভাবে থাকে, বিএমডাব্লিউতে চড়ে, বেঞ্চে চড়ে, সিকিউরিটির মধ্যে থাকে, 12 মাস ফল মূল সব কিছু খায়, ওর একটা হাসুই করার আর নেশা কোথায় তাই? হয়তো খালি চায় যে আমি আতুজো করলে সবাই যেন জয় হরিবল জয় হরিবল, আমি যেন মরার আগ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারি। আমি যা খাচ্ছি তাই তো খেয়ে পারতেছি না, প্রতিবেলায় প্লেটে যত খাবার আছে তাই তো খেয়ে পারতেছি না। তো আপনি যখন সরকার প্রধান হবেন আপনার আর খাওয়ার নেশা থাকবে না, কিন্তু আপনার আন্ডারের লোকজন খেয়ে দিয়ে আপনার বাসটা মেরে দিবে আর দেশের বাসটা মেরে দিবে। এই জন্য আসেন আমরা সবাই কোলাকুলি করতে পারি, এই বাংলা মাটিতে দাঁড়ায় এরকম আপন ভাই হই।
এবং দেশপ্রেমী হই। তারপরে যে আপনার ঈদ মুবারক মন থেকে বলবো, তার আগে বলতে আমার ঘৃণা লাগতেছে, বললাম না। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন। আর আমাদের অফিস আল্লাহ দিলে আগামীকাল থেকে খুলবে। কাজ করতে গেলে আমরা মানুষের কাছে পাই, মানুষ আমাদের কাছে পায়, মানুষ আমাদের কাছে কাজ নিয়ে ভুল করে, আমরা মানুষের কাছ থেকে ভুল নিয়ে কাজ নিয়ে ভুল করি, এটা হতেই থাকবে। কিন্তু সর্বোচ্চ কতটা ভালো করার মানসিকতা আমাদের আছে সেইটাই গুরুত্বপূর্ণ। আর আমরা চাই মানুষ যেভাবে আমাদের ভালোবাসে শুধুমাত্র আমাদের কমিটমেন্ট আর কোয়ালিটির কারণে, এটা যেন সমাজে টিকে থাকে। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে স্বাগতম। পচা পচা কথাগুলো ভুলে যদি না যান প্রচণ্ড খুশি হব। যদি ভুলে না যান, এটাকে যদি প্রেস্টিজে লাগায়, বিবেকে লাগায়, নিজে একটু ঘুরে দাঁড়ান, দেশের উন্নতি হবে। আপনার সন্তানরাও বিকলাঙ্গ হবে না, অভদ্র হবে না, বেয়াদব হবে না, জানোয়ার হবে না, বেয়াদব হবে না, দেশদ্রোহী হবে না, তারাও ভালো থাকবে। শুধু প্রয়োজন আপনার বদলানোর। বদলায় যান প্লিজ, লক্ষ্মী ভাই, লক্ষ্মী বোন আমার, প্লিজ বদলায় যান। লোক দেখানো এগুলো কার জন্য করবেন? জীবনের সবচেয়ে রোমান্টিক ঘটনা কি জানেন? সারা জীবন যার জন্য করছেন নিজেকে বিসর্জন দিয়ে, মৃত্যুর ঠিক আগের ক্ষণে তার চোখের দিকে তাকায় দেখবেন আপনি কোনোদিন তার ছিলেনই না। মৃত্যুর সময় তো গলার শব্দ তো বন্ধ হয়ে যেতে থাকবে, কিন্তু ওই সময় গলার আওয়াজটা যদি ভালো থাকে তখন আপনার বলতে ইচ্ছে করবে, ফাক অফ, তোরা সব দূরে যে মর, আমার লাইফটা তোদের কারণে ধ্বংস করছি। তাহলে যাদের জন্য আপনি সবকিছু এত দুর্নীতি করতেছেন, এত অন্যায় করতেছেন, এত গরিবের পেটে লাথি মারতেছেন, রাষ্ট্রের পেটে লাথি মারতেছেন, সে মানুষগুলো একসময় আপনার পরে লাথি মেরে দিবে, কারণ ওই যে উপরে আল্লাহ বিচার করে দিছে আপনাকে। লাভ কি? ফলাফল তো জিরো। শুধরায় যান, শান্তি মতো ঘুমানোর পেশায় জড়িত হন। চাকরি বলেন, ব্যবসা বলেন, যে অন্তত মরার আগে সম্মান নিয়ে মরা যায়, শান্তি মতো মরা যায়। যেমন সারাদিন পরিশ্রম করে ঘুমটা যদি শান্তির না হয়, দেখবেন আপনার পৃথিবীতে সবকিছু, নিজের মার ডাকও শুনতে বিরক্তি লাগবে, সন্তানের ডাক শুনতে বিরক্ত লাগবে। তো মৃত্যুর আগে যদি শান্তির মৃত্যু না হয়, টোটাল জীবনটাই তখন বৃথা। এইটুকুন খালি মাথায় রাখবেন, ঠিক আছে? সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।